গুড মর্নিং চিলড্রেন। আজ আমরা পড়ছি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জন্মভূমি আজ নামক কবিতাটি। জন্মভূমি আজ নামক এই কবিতাটি আমি তোমাদের রিডিং পড়িয়ে তার অর্থ বলে দিয়েছি। আজকে এই কবিতার বিষয় সংক্ষেপ আমরা একবার আলোচনা করব। এই কবিতাটি বীরেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, মুন্ডহীন ধরগুলি আহ্লাদে সংকলিত হয়েছে। চিৎকার করে থেকে জন্মভূমি আজ এই কবিতাটি সংকলিত। আমার কবিতা কোনোদিনই 40-এর প্রগতিশীল কবিতা বা কবিদের কাছ থেকে অন্য বা মূল সংগ্রহ করেনি, বরং নিজের কবিতাটাকে যতটা বুঝি আমার কবিতার শিকড় কিন্তু অন্যখানে। এই আত্মকথনের মধ্যেই লুকিয়ে আছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবি স্বরূপ। মার্ক্সীয় দর্শনে বিশ্বাসী হয়ে তিনি মানুষের জীবন যন্ত্রণাকে তার কাব্যে রূপ দিতে চেয়েছিলেন। সমকালীন যুগের অস্থিরতা কবিকে সজোরে নাড়া দিয়েছিল তার প্রকাশী জন্মভূমি আজ নামক কবিতাটির শুরুতে এবং অন্তিমে কবি মাটির দিকে এবং সেই মাটির ওপর যারা বেঁচে আছে সেই সব মানুষের দিকে তাকাতে বলেছেন। অন্তিম 2 পংক্তিতে সেই তাকানোর কারণটিও তিনি কিন্তু নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। মাটি অপেক্ষমান, মানুষের সাহায্য প্রাপ্তির আশায় উন্মুখ। এই মাটি যে জন্মভূমির মৃত্তিকা এবং মানুষ যে স্বদেশবাসী তা কিন্তু বলার অপেক্ষায় রাখে না। সমকালের চাহিদা বীরেন্দ্রর মাটি ও মানুষের প্রতীক্ষা এবং বক্তব্য প্রকাশের অপেক্ষার মধ্যে স্ফুরিত হয়েছে। সাধারণ মানুষের কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় অনুভব করেছেন তার জন্মভূমি যেন আজ নিঃশ্বাস নিতে পারছে না, কারণ এক অজানা আতঙ্ক, ক্ষুধার আতঙ্ক, দারিদ্র্যের আতঙ্ক, বেরোজগারির আতঙ্ক এখনও বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। এই নিঃসীম অন্ধকারময়তা অনিশ্চয়তার মধ্যেই অন্নহীন, ভাষাহীন, নিরানন্দে খণ্ডিত স্বাধীন ভারতের নির্ভীক এক উচ্চারণ তিনি শুনতে চেয়েছেন। কবি সমস্ত প্রতিকূলতার মধ্যেও তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন একটিমাত্র কথা জানান দেওয়ার জন্য, যে তুমি ভয় পাওনি। বৃষ্টিহীন পরিবেশে, ফসলহীন আবহের মধ্যে অগ্নিময় হয়ে ওঠে দেশের মাটি। রাজনৈতিক অস্থিরতা, স্বাধীনতা আসলে যে অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তি, বা এই মুক্তি না আসায় খাদ্য বস্ত্রের মতো বেঁচে থাকা ন্যূনতম চাহিদাগুলো পূরণ না হওয়ায় কবি বলেছেন এখনও রাত শেষ হয়নি। নূতন সূর্যের উদয় যদি নিশ্চিত করতেই হয় তাহলে অহল্যা ধরিত্রীকে শস্যবতী করতে হবে, মানুষে মানুষে সঙ্গবদ্ধ হতে হবে। এটাই সমকালীন ভারতের চাহিদা। এই চাহিদাটুকুই ভাষা পেয়েছে কবির পংক্তিতে পংক্তিতে। সেই কারণেই এই কবিতার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পারি যে এই কাব্যে বা এই কবিতায় প্রসাধন কলার দিকে নজর না দিয়ে কবি সমকাল এবং রাজনৈতিক উত্তেজনাকে আশ্রয় করে সমকালীন প্রয়োজনীয়তার গভীরে যেতে চেয়েছেন। কবি ধরতে চেয়েছেন এর অন্তর্নিহিত তাৎপর্য। এই কবিতাটির উৎস সম্পর্কে একটু না বললে আর চলবে না। স্বাধীনতা এসেছে তা নিহাতই রাজনৈতিক স্বাধীনতা। এই কবিতার মধ্যে কিন্তু কবি স্বাধীন ভারত অর্থাৎ ব্রিটিশ শাসন থেকে অপসারিত হওয়ার পর ভারতের যে আর্থ সামাজিক অবস্থা, বিশেষ করে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে সেই সকল মানুষের যে অবস্থা এবং তাদের অবস্থার জন্য আমাদের দেশের যে সামাজিক পরিস্থিতি এবং সর্বোপরি কথা আমাদের ওভারঅল ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থার যে এক
রকমভাবে তার ধরাশায়ী হয়ে গেছে, সেটাই কিন্তু কবি বলতে চেয়েছেন। কবি বলেছেন স্বাধীনতা তো আসলো, কিন্তু এ তো রাজনৈতিক স্বাধীনতা, সাধারণ মানুষের অর্থনৈতিক দাসত্ব কিন্তু ঘটেনি। খাওয়া পড়ার বিষয়ে কোনো স্বাধীনতাই আসেনি। সাধারণ মানুষের দুঃখ বেদনার শরিক যে কবি মানুষ, সে ফুল নদী ভালোবাসার আবির খোঁজে না, রোম্যান্টিকতায় রঙিনও হয় না, কেবল খোঁজে একমুঠো ভাত। সেই নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতার মতো, হেরিনু জননী মাগিছে ভিক্ষা, ঘরে ঢেকে রেখে ছেলের লাশ। অথবা ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটি ভাত একটু নুন, বেলা বয়ে গেলে পায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। এই ভাতের উৎস, মাটির উৎস, উৎপাদক মানুষ। তাই এই মাটি ও মানুষের মুখাপেক্ষী আজ জন্মভূমি। স্বাধীনতার পরেও স্বদেশের বুক থেকে কিন্তু অন্ধকার দূরীভূত হয়নি। হিংস্র শিকারীর মতো বাঘ ওত পেতে রয়েছে। কিসের জন্য? অন্নহীনতা, বস্ত্রহীনতা, দারিদ্রতা। এই সকল প্রতিকূল পরিবেশকে ভয় পেলে চলবে না, বরং আয়ত্ত করতে হবে শ্রমের উপাচারের, ফসল উৎপাদনের কৌশল। বুকের মধ্যে জিয়ে রাখতে হবে আগামীর প্রত্যাশা। সোচ্চার হতে হবে আপন দাবি নিয়ে। জোটবদ্ধ হয়ে হাতে হাত রেখে তৈরি করতে হবে মিলন স্বর্গ। তাই তো সমকালীন স্বদেশভূমি এইভাবেই দারিদ্র বঞ্চনার থেকে মুক্ত হবে। কবি কিন্তু বলতে চেয়েছেন সবার হাত ধরো, অর্থাৎ হাতে হাত রেখে আমরা এগিয়ে যাই। সেই কবির কথায়, কবি রবীন্দ্রনাথের কথায়, এখন আর দেরি নয়, ধর্গ তোরা হাতে হাতে ধর্গ, সামনে যে মিলন স্বর্গ। অর্থাৎ কবি বলেছেন নিজের দাবি প্রকাশে অক্ষম, বর্তমান ও আগামীর গতি প্রকৃতি অনুধাবনে অসমর্থ মানুষ, তাদের সবাইকে হাতে হাত রেখে, জীবনের আশা জিইয়ে রেখে তা ব্যক্ত করতে হবে। ব্যক্ত করতে না পারলে কিন্তু সেটা সাধারণ মানুষের পক্ষে সুখকর হবে না, এবং যত দিন যাবে তত আমাদের দেশ ধীরে 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 তলিয়ে যাবে। আজ এই কবিতাটি আমরা শেষ করলাম। আমি কিছু ছোট প্রশ্নের উত্তর করে আমি চলে যাব আমাদের নেক্সট যে গল্প, অর্থাৎ দাম বলে একটি গল্পতে। তাহলে ছোট প্রশ্নের উত্তরগুলো যদি এভাবে আমরা বলি, ধরো প্রথম প্রশ্নটি, জন্মভূমি আজ কবিতাটি কার রচনা? কি লিখব? জন্মভূমি আজ কবিতাটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখানে রয়েছে যে জন্মভূমি আজ এই কবিতায় কোন সময়কে উল্লেখ করেছে। এই কবিতায় কিন্তু স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষের অর্থনৈতিক সংকটকালীন অবস্থাকে তুলে ধরা হয়েছে। এই কবিতায় কীরকম মানসিকতা প্রকাশ পেয়েছে? নির্ভীক প্রতিবাদী সত্তা প্রকাশ পেয়েছে। ভয়ঙ্কর কালো আকাশ বলতে কবি কী বুঝিয়েছেন? ভয়ঙ্কর কালো আকাশ বলতে কবি ভারতবর্ষের চরম অস্থিরতম সংকটময় অবস্থাকে বলেছেন। এই কবিতায় কবি বলেছেন একবার মাটির দিকে তাকাও। কবি কাকে মাটির দিকে তাকানোর কথা বলেছেন? কবি ভারতবর্ষের সচেতন জনদরদির মানুষদের মাটির দিকে তাকানোর কথা বলেছেন। এই কবিতার মধ্য দিয়ে কবির কোন ভাবমূর্তি প্রকাশ পেয়েছে? এই কবিতার মধ্য দিয়ে কবির জনদরদি ভাবমূর্তি প্রকাশ পেয়েছে। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে কী ধরনের কবি বলা হয়? কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাম্যবাদী কবি। কবি এই কবিতায় কী বার্তা দিয়েছেন? ভীষণ ইম্পর্টেন্ট। কবি এই কবিতায় কী বার্তা দিয়েছেন? এই কবিতায় কবি ভারতবর্ষের চিন্তাশীল বিবেকসম্পন্ন মানুষজনকে এগিয়ে এসে চরম অর্থনৈতিক সমস্যার মোকাবিলা করে এক প্রগতিশীল ভারতবর্ষ গড়ে তোলার বার্তা দিয়েছেন। এই কবিতার আমরা ছোট প্রশ্ন আজকে পড়লাম। এরপর আমি কিছু 2 নম্বরের প্রশ্ন আর 5 নম্বরের প্রশ্ন তোমাদের পোস্টে পাঠিয়ে দেব।
তোমরা আপাতত কবিতাটি ভালো করে পড়বে, আর যে ছোট প্রশ্নগুলো করালাম সেই প্রশ্ন, আরও কিছু প্রশ্ন আমি দেব, প্রশ্নগুলো নিজে করার চেষ্টা করবে। আজকে আমরা কিন্তু এরপর চলে যাব আমাদের অন্য একটি গল্প, অর্থাৎ আমাদের সিলেবাসে অন্য একটি গল্প আছে, সেই গল্পের নাম দাম। দাম গল্পটি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। আজকে আমরা একটু নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে একটু পড়ে আমরা সরাসরি চলে যাব আমাদের এই দাম গল্পের প্রেক্ষাপটে। প্রথমেই বলে নিচ্ছি যে দাম গল্পটির রচয়িতা বা কবি হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। এবার আমরা একটু নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে পড়ব। রবীন্দ্র পরবর্তী কথা সাহিত্যের অন্যতম জননন্দিত শিল্পী ছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসরে কালজয়ী অধ্যাপক হওয়ার পাশাপাশি তিনি কিন্তু বাংলা সাহিত্যের সৃষ্টিশীল জগতেও প্রকাশ করেছেন। আর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কিছু সৃষ্টি আছে, তার মধ্যে অন্যতম কিন্তু তোমরা সবাই জানো, তার ভীষণভাবে জনপ্রিয় একটি চরিত্র আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের, তার লেখা, সেটি হচ্ছে টেনিদা। তোমরা নিশ্চয়ই টেনিদার গল্প পড়েছ। আজকে আমরা এই নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে পড়তে গিয়ে মোটামুটি আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে লেখা কিছু উপন্যাস সমগ্রের মধ্যে সেগুলো আমরা পড়ব। প্রথমত উল্লেখযোগ্য হচ্ছে উপনিবেশ, সম্রাট ও শ্রেষ্ঠী, মন্দমুখর, শিলালিপি, বৈতালিক ইত্যাদি। তার ছোট গল্পর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জন্মান্তর, দুঃশাসনের হার, ভাটিয়ালি ইত্যাদি। এছাড়াও প্রাবন্ধিক হিসেবে কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় খুবই জনপ্রিয় ছিলেন। তার বিখ্যাত কিছু প্রবন্ধ কিন্তু কালান্তরেরও স্বীকৃত। সাহিত্যিক, সাহিত্যে ছোট গল্পের সীমারেখা, এগুলি কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের খুবই নামকরা প্রবন্ধ। শিশু ও কিশোর মহলে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা আজও ঈর্ষণীয়। তার সৃষ্ট চরিত্র টেনিদা বাংলা সাহিত্যের অন্যতম কালজয়ী চরিত্রের সম্মান পায়। সুনন্দ ছদ্মনামে তার রচিত নিবন্ধ রম্য রচনা সেকালের পাঠমহলে প্রশংসিত হয়েছিল। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কৃতিত্বের পরিচয় দেন নাটকেও। তার লেখা রামমোহন, আগন্তুক, পরের উপকার করিও না ইত্যাদি নাটক সেকালের রঙ্গমঞ্চে সাফল্যের সঙ্গে কিন্তু অভিনীত হতো। আজকে আমরা এই দাম গল্পটির উৎস পড়ব। দাম গল্পটির উৎস হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প থেকে গৃহীত হয়েছে। এটি প্রথমে তরুণের স্বপ্ন পত্রিকায় 1365 বঙ্গাব্দে শারদীয়া সংখ্যায় প্রকাশিত হয়েছিল। দাম গল্পটি এক্সিবিশন শীর্ষক গল্প সংকলন থেকে গৃহীত। আজকে এই গল্পটির সারসংক্ষেপ আমরা পড়ব না, আমরা সরাসরি গল্পতে চলে যাব। দাম গল্পটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ গল্প ছাত্র শিক্ষকের সম্পর্ক নিয়ে, এবং এই দাম গল্পের মধ্য দিয়ে আমরা কিন্তু শিক্ষকের সঙ্গে ছাত্রর যে এক অসাধারণ মেলবন্ধন থাকে সেই সম্পর্কই আজকে আমরা পড়ব। তাহলে চলো আমরা চলে যাই স্কুলের সরাসরি এই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মূল পাঠ্যাংশ শুরু করি। স্কুলে কি বিভীষিকাই না ছিলেন ভদ্রলোক। আমাদের অঙ্ক কষাতেন, আশ্চর্য পরিষ্কার মাথা। একবার মাত্র তাকিয়ে তার দিকে এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে, খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে দুটো টুকরো আমাদের দিকে ছুঁড়ে মারতেন আর একটা তুলে নিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতাম ছবির মতো অঙ্ক বোর্ডে সাজিয়ে রেখেছেন। তার মানে আমরা প্রথমেই বুঝতে পারছি যে
এখানে একটা স্কুল লাইফের কথা বলা হয়েছে, কোনো এক স্কুলে কোনো এক অঙ্কের মাস্টারমশাই সম্পর্কে বলা হয়েছে। এবার সে অঙ্কের মাস্টারমশাই কী করতেন না, তিনি বলছেন তিনি আমাদের অঙ্ক কষাতেন, অর্থাৎ অঙ্কের মাস্টারমশাই। আশ্চর্য পরিষ্কার তার মাথা, জটিল অঙ্ক যেটা নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেছি, মাস্টারমশাই কিন্তু সেটা অনায়াসে করে ফেলতেন এবং ছাত্রদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত রোমাঞ্চ ছেয়ে যেত যে কীরকমভাবে বাবা অঙ্কটা করে ফেললো। অ্যাকচুয়ালি অঙ্ক সম্পর্কে ছাত্র মহলে কিন্তু সবারই একটু ভয় থাকে, যার জন্য অঙ্ক ভীতি ব্যাপারটা একটু কমন ছাত্রদের। সেখানে অঙ্কের মাস্টার মানেই আমরা জানি প্রচণ্ড ভয়াবহ কিছু, একটা বিভীষিকা টাইপের। মূল পাঠ্যাংশে চলে যাই। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হয় আমাদের অদৃশ্য বোর্ডের আগে থেকেই যেন কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন না। ঠিক তার ওপরে অঙ্ক যেন খড়ি দিয়ে উনি বুলিয়ে যাচ্ছেন। অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায় ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো, আর আমরা অঙ্ক বিশারদ যারা টেনে টুনে কুড়ি উঠত না তাদের অবস্থা তো সহজেই কল্পনা করা যেতে পারে। অর্থাৎ যারা অঙ্কে খুব ভালো তারাও কিন্তু মাস্টারমশাইয়ের অঙ্ক মানে মাস্টারমশাইয়ের ক্লাসে রীতিমতো ভয় পেত। লেখক নিজের কথা বলছেন, যারা খুব মিডিওকার ছাত্র বা মিডিওকারের থেকেও কমা অনেকেই আছে, এমনি সব বিষয়ে ভালো কিন্তু অঙ্কেই তুলনামূলক কমা, বলছে সেই সব ছাত্রদের মধ্যে অন্যতম লেখক ছিলেন। তিনি বলছেন আমরা একেবারে বিভীষিকার মতো ভয়ে আমাদের অবস্থা তো কল্পনাই করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রকাণ্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। চোখে এক ফোঁটা জল পড়লে ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস না, তার ওপর কাঁদতে লজ্জা করে না, এক্ষুনি পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। যে কথাগুলো ছাত্রদের মনে একদম সাংঘাতিক একটা ভয়ের সৃষ্টি করত। তা উনি পারতেন, ওনার চড়ের জোর থেকেই আমরা আন্দাজ করতে পারি যে উনি হয়তো পুকুরেও ফেলে দিতে পারেন। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন তিনি কল্পনাই করতে পারতেন না। মাস্টারমশাই বলতেন, প্লেটোর দোরগড়ায় কি লেখা ছিল জানিস? প্লেটো একজন বিখ্যাত, তিনি ছিলেন একজন ফিলোসফার, এবং এই প্লেটোর দোরগড়ায়, অর্থাৎ প্লেটো যেরকম ফিলোসফার ছিল, প্লেটো কিন্তু বিশিষ্ট শিক্ষাবিদও ছিলেন। বলছে প্লেটোর দোরগড়ায় কি লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না তার এখানে প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা আছে, সেখান থেকে যেতে চাস তাহলে অঙ্ক কর। অর্থাৎ উনি অঙ্ককে এতটাই ভালোবাসতেন যে উনি সবসময় ভাবতেন যে অঙ্ক যারা পারে না বা জানে না তাদের স্বর্গে যাওয়ারও কোনো রকম সম্মতি নেই। স্বর্গের খবরটা যে মাস্টারমশাই কোথা থেকে জোগাড় করলেন তা তিনিই জানেন। প্লেটো যে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কী ক্ষতি হবে এই নিয়ে আমরা কিন্তু কোনোদিন মাথা ঘামাইনি। তাছাড়া স্বর্গে পা দিতেই যে জ্যামিতির এক্সট্রা করতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গ লক্ষ যোজন দূরে থাকাটাই ভালো। অর্থাৎ এরা ভাবতেন, যারা সাধারণ ছাত্র যারা অঙ্কে ভয় পেত তারা ভাবতো বাবা ওই স্বর্গে গিয়েই তো এক্সট্রা করতে হবে জ্যামিতির, ওর থেকে স্বর্গে না যাওয়াটাই ভালো। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলাম, মাস্টারমশাইয়ের হাত থেকেও, কিন্তু অঙ্কের বিভীষিকা মন থেকে কিছুতেই গেল না। এমএ পাশ করার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ে গেছে, একটাও অঙ্ক আমার মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে আমার সামনে দিয়ে এসে দাঁড়িয়েছে, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁত ঘষে বলছেন, মাথার ওপর ঘুরন্ত পাখা সত্ত্বেও আমি ঘেমে নিয়ে উঠছি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে, চোখে পড়ছে সামনে আমার পড়ার টেবিল, আমি বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি আর আমার স্কুলে অঙ্ক করতে হবে না, আমি এখন কলেজে বাংলা পড়াই। অর্থাৎ সেই ছোট্ট ছেলেটি কিন্তু আজকে অনেক বড় হয়ে গেছে, সে এখন অনেক বড় হয়েছে, সে অঙ্ক থেকে মুক্তি পেয়ে সে একজন বাংলার অধ্যাপক হয়েছে। কিন্তু লেখকের মনে কিন্তু এই বিভীষিকা এখনও যায়নি, তাই সে মাঝে মাঝে স্বপ্নও দেখে। আজকে আমরা এই গল্পের এইটুকুই পড়ব, পরবর্তীকালে অর্থাৎ কালকে আমরা এই গল্পের বাকিটুকু বা পরের অংশটা আমরা কিন্তু পড়ব। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, তোমরা খুব ভালোভাবে
যতটুকু পড়ালাম সেটুকু কিন্তু একটু রিডিং পড়বে।